যেই লোকটা ভারতে 6 বছর কনসুলার মানে সার্ভিস দিয়েছে, সেই লোকটাকে তুমি আবার এনে উপদেষ্টা বানাচ্ছ। এখন আপনি বলেন, বাংলাদেশ সেনাবাহিনী শুধু না, বেসামরিক প্রশাসনে সৎ মানুষের কি অভাব আছে নাকি? আপনি আপনার চাবি কত শক্ত আর কি, তালা কত খুলতে পারেন তাড়াতাড়ি, এইভাবে কাজগুলি হয়। হ্যাঁ, ঘুষপাতি দিয়ে অনেক অনুমোদন নেওয়া হয়, এগুলি করে 8 তলা করে সেটাকে রাজুকের অনুমতি ছাড়া 10 তলা বানায়, পরে আবার রাজুক ভাঙার ভয় দেয়, আবার পয়সা দিবে, এগুলি বলে অনেক কিছু হয়ে যায়। এই যে এত বড় একটা অভ্যুত্থান হয়ে গেল বা বিপ্লব যাই বলেন আপনি, গণবিপ্লব, এখানে আজকে যদি তাপসকে আমরা আটকাতে পারতাম, আমরা যদি নানককে আটকাতে পারতাম, তাহলে কিন্তু আমরা অনেক, এই যে ইভেন তারেক সিদ্দিকীকে যদি আমরা আটকাতে পারতাম, তাহলে আমরা এত গুম খুম কমিশনে এত সময় লাগে না। তো ফৌজি, একই তরিকায় আমাদের জন্ম, আমাদের তো মাথা একই ফ্রিকোয়েন্সিতে কাজ করে, খুব একটা পার্থক্য নাই। তার সাথে কিছু অ্যাড করবো, এটাই আমরা কিছু হলেই একটা ব্লেম গেম মানে তৈরি করি। এখন মাইলস্টোন একটা প্রাইভেট স্কুল অ্যান্ড কলেজ, কর্নেল নবী এদের প্রতিষ্ঠাতা, লেফটেন্যান্ট কর্নেল নবী, হিজ ফ্রম এডুকেশন কোর। স্যারের নিজের মানে যোগ্যতায় এটা অনেক সুনাম হয়েছে এবং এটা শাখা প্রশাখা হয়েছে। এখানে ভর্তি করার জন্য আমাদের রিকোয়েস্ট করতে হয়েছে, অনেক সময় আমি আমার ফ্রেন্ডের ছেলের জন্য রিকোয়েস্ট করেছি। এখন যখন একটা প্রবলেম হয়ে গেছে, এখন এটা প্রতিষ্ঠাতা যে মালিকের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হোক, এটা কেন ওই জনবহুল এলাকায় ওই 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 দিয়াবাড়ির মতো জায়গায় কেন ক্যাম্পাস করলো, এজন্য এটার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হোক। না, আপনার নেগেটিভ যত চিন্তাধারা আছে বাঙালির মনে, বাঙালি হয় কি শুধু কথা বলে কাজ করে না। যে সমস্ত মানুষ কাজ করে তাদের তো কিছু ভুল হবে, কাজ না করলে মানুষের ভুল হয়। যারা উদ্যোক্তা, যারা এই যে শিক্ষা অনুরাগী, এই প্রাইভেট সেক্টরটা যে ডেভেলপ করলো বাংলাদেশে, এই যে লক্ষ লক্ষ শ্রমিক আজকে কাজ করে, গার্মেন্টস বলেন, এটা বলেন, ওটা বলেন, যাই বলেন, সিরামিক ইন্ডাস্ট্রিজ, স্কুল কলেজ, আমাদের রিটায়ার্ড অফিসাররা, রিটায়ার্ড সরকারি কলেজের প্রিন্সিপালরা কি ওখানে চাকরি বাকরি করে, টিচাররা। এই যে একটা বিশাল যেটা কর্মযজ্ঞের উনি আয়োজন করছে, সেটা না বলে এখন শুধু নেগেটিভ। এখানে হ্যাঁ পরিবেশ অধিদপ্তরের ব্যাপার বলে, আরে এখানে যখন ওই যে কর্নেল হাসিন স্যার বলল, আমি উত্তরায় জমি কিনতে গিয়েছিলাম, আমি উত্তরায় একবার ওই যে হাউজিং এর জন্য ইসের জন্য দরখাস্ত করেছিলাম, তখন উত্তরায় আমি হাতে গোনা দুই একটা বিল্ডিং বাড়ি দেখেছি। ঠিক আছে, পুরা খোলা এলাকা, এগুলো তো হাওর বাওর টাইপের এলাকা ছিল, জঙ্গল ঝোপঝাড়। এই যে আপনি পূর্বাচল, আজকে পূর্বাচলে গেলে আপনি চিনতে পারবেন পূর্বাচল যে কি ছিল ওখানে, ইউল বি থান্ডার্ড। এখন আপনি একটা এলিট ক্লাসকে, আমি খালি এটাই বলবো, একটা গ্রুপকে, প্রিভিলেজড ক্লাসকে আপনি প্লট দিবেন, ঠিক আছে, এখন ওরা 1000 কোটি টাকা চুরি করবে, 500 কোটি টাকা চুরি করবে, আবার ওদের ওদের একটা মানে রিটায়ারমেন্টের পরে অ্যাম্বাসেডর হবে, হাই কমিশনার হবে, অনেক কিছু হবে, আবার উপদেষ্টা হবে। হ্যাঁ, এখন স্বৈরাচারের আমলে যেই লোকটা লেফটেন্যান্ট জেনারেল হয়েছে, যেই লোকটা মেজর জেনারেল হয়েছে, যেই লোকটা সচিব হয়েছে, যেই লোকটা ভারতে 6 বছর কনসুলার মানে সার্ভিস দিয়েছে, সেই লোকটাকে তুমি আবার এনে উপদেষ্টা বানাচ্ছ। এখন আপনি বলেন, বাংলাদেশ সেনাবাহিনী শুধু না, বেসামরিক প্রশাসনে সৎ মানুষের কি অভাব আছে নাকি? আর সব কোয়ালিফাইড লোক কি মেজর জেনারেল, লেফটেন্যান্ট জেনারেল, আর ওই যে আপনার সচিব? বহু দক্ষ লোক আছে যাদেরকে প্রমোশন দেওয়া হয় না, অনেক সৎ অফিসার আছে, আমি নাম বলতে পারবো আপনারে, দেখেন ডক্টর আকবর আলী খান সচিব হয়েছে, সৎ মানুষ। এরকম হাতেও গোনা আছে, আমাদের ফিরোজা বেগমের ভাই, ওই যে ওনার নাম আসাফুদ্দৌলা, এরকম মানুষ হাতে গোনা, কেরামত আলী সাহেব সৎ মানুষ, এরকম হাতে গোনা পাবেন। কিন্তু অনেক সৎ মানুষকে উপরে উঠতে দেওয়া হয় না, কারণ বাংলাদেশে হয় কি, আপনার ব্যক্তিগত আপনার লয়্যালটি দেখে, হাউ ডু ইউ সার্ভ দি ইন্ডিভিজুয়াল, আপনার বসকে, ইয়েস স্যার, নো স্যার, ভেরি গুড। এই যে একটা, আর বাংলাদেশ সেনাবাহিনী বা ডিফেন্সে তো এগুলো আরো নম, আপনি তো জানেন এগুলি, কারণ আপনি তো বাংলাদেশের বাইরে না, যত যেখানেই আছেন, ইউ আর অ্যাকোয়েন্টেড উইথ দিস। এখন এগুলি আপনার যদি আমরা বলতে চাই, আমি বলবো হ্যাঁ, আমাদের দেশে ঘুষ দিলে সব হয়। আপনি বলেন ঘুষের একটা পজিটিভ দিক আছে, আমি বলি, এই যে আজকে মাইলস্টোন স্কুল হয়েছে বা যাই হয়েছে, নো ফ্লাই জোনের মধ্যে থাকা উচিত ছিল, ফ্লাই জোনে হয়েছে। এই নিকুঞ্জ যে করছে আমাদের ক্যান্টনমেন্টের পাশে উত্তর আগে, নিকুঞ্জ তো এটাও তো ফ্লাইং জোনের মধ্যে পড়ে গেছে। এখন এখানে যারা প্লট পেয়েছে, তারা দুই তালা, 3 তালা বা 4 তালার বেশি করার কথা না, কিন্তু এখন তো ওখানে তো দেখে অনেক তালা হয়ে গেছে। ক্যান্টনমেন্টে আমাদের এখানে হওয়ার কথা সেনাপ্রধানের বাসার অপোজিট একটা বিল্ডিং, ওটা দীর্ঘদিন আমি দেখেছি 2 তালা, এখন ওটা আওয়ামী লীগের আমলে 8 তালা 10 তালা হয়ে গেছে। এখন এটা তো রাজনৈতিক সিদ্ধান্ত আপা, যখন আপনি আপনার চাবি কত
শক্ত আর কি, তালা কত খুলতে পারেন তাড়াতাড়ি, এইভাবে কাজগুলি হয়। হ্যাঁ, ঘুষপাতি দিয়ে অনেক অনুমোদন নেওয়া হয়, এগুলি করে 8 তলা করে সেটাকে রাজুকের অনুমতি ছাড়া 10 তলা বানায়, পরে আবার রাজুক ভাঙার ভয় দেয়, আবার পয়সা দিবে, এগুলি বলে অনেক কিছু হয়ে যায়। এখন সব জায়গায় ঘুষের রেট অন থার্ড বেড়েছে। সুতরাং আমি বলি যে আমাদের যে স্কুলের ব্যাপারটা, এটা হয় কি, একটা অ্যাক্সিডেন্ট ইজ অ্যাক্সিডেন্ট, গাড়িরও অ্যাক্সিডেন্ট হয়, রেল অ্যাক্সিডেন্ট হয় নাই, রেল অ্যাক্সিডেন্ট হয় নাই। হ্যাঁ, যখন আমরা কুমিল্লাতে রেল অ্যাক্সিডেন্ট দেখলাম, তখন দেখলাম কি ওখানে যে যেটা দেওয়া হয়েছে রেলের যে ইয়াগুলি ইস্পাত বা যেটা লোহা, ওটা নিম্নমানের ছিল, এটা প্রমাণ হয়েছে, গরমে এটা বাঁকা হয়ে গেছে, এরকম আছে। এখন আমাদের যখন কেনাকাটা হয় 16টা যে ফাইটার F7 কিনেছে, এটা তো এই বিগত সরকার আমলি কিনেছে অনেক আগে, এখন 16টা কিনেছে 12,000 কোটি টাকা দিয়ে। এখন এইটা তো 12,000 কোটি টাকা মানে ভাগ দেন আপনি 16 দিয়া কত করে পড়ে আপনি বলেন, এইটা তো এই দামের না। এখন আপনি বলেন এগুলো তো অনেক অনেক কিছু অডিট করা হয় না, অনেক আছে ডিফেন্সের অনেক কিছু অডিট করা হয় না। আপনি ডিফেন্স মিনিস্ট্রিতে যাবেন, আমি যেহেতু ডিফেন্স মিনিস্ট্রিতে কিছুদিন চাকরি করেছি সরাসরি সচিবের আন্ডারে, আমি দেখেছি আমাদের এফডি ডিফেন্স মিনিস্ট্রি ছাড়াই অনেক কিছু অ্যাপ্রুভ করে ফেলে প্রাইম মিনিস্টারের সাথে, কারণ প্রাইম মিনিস্টার হলো প্রধানমন্ত্রী প্লাস ডিফেন্স মিনিস্টার। এখানে আসলে মানে আমাদের যেটা মানে যেটা বলে যে প্রতিরক্ষা মন্ত্রণালয়, এটা একটা আসলে মানে ফর্মালিটিজ আর আমি মনে করি অনেক ক্ষেত্রে। আর যেখানে তারেক সিদ্দিকের মতো লোক, শেখ রেহানার আপন দেবর, তারপরে এত বছর ধরে পার্মানেন্ট এখানে বসে গেছে শেখ হাসিনার ব্যয়, তো আপনি বোঝেন তাহলে আপনি এ তো পুরো এফডিও তার কথায় চলতো, শুধু সেনাবাহিনী না, 3 বাহিনী প্রধান না, সবই তার কথায় চলতো। এখন এইগুলির আপনি হিসাব করলে কমিশন কারা খেয়েছে, আমি এই যে তারেক সিদ্দিকীকে আপনি বাদ দিতে পারবেন না, এর মধ্যে আরো অনেক কিছু আসবে, সবকিছু তো বলাও যাবে না, আপনি বুঝে নেবেন। আর ইনভেস্টিগেশন করলেও যারা ইনভেস্টিগেশন করবে তারাও অনেককে বাদ দিয়েই করবে, তো স্যারের কাছে প্রশ্নই করতে যাবে না, সাহস পাবে না। এইগুলি আপনি বিডিআর এর কিলিং এ দেখেন নাই, তখন শেখ হাসিনার কাছে বলছিল স্টেটমেন্ট বা তাপস, এরা কিন্তু স্টেটমেন্ট দেয়নি, কারণ তারা তারা বেয়াদবি, তাদের কাছে ওটা চাওয়াই বেয়াদবি। এখন আপনি এই যে এত বড় একটা অভ্যুত্থান হয়ে গেল বা বিপ্লব যাই বলেন আপনি, গণবিপ্লব, এখানে আজকে যদি তাপসকে আমরা আটকাতে পারতাম, আমরা যদি নানককে আটকাতে পারতাম, তাহলে কিন্তু আমরা অনেক, এই যে ইভেন তারেক সিদ্দিকীকে যদি আমরা আটকাতে পারতাম, তাহলে আমরা এত গুম খুম কমিশনে এত সময় লাগে না তো, 164 নিয়ে গেলেই সব বলে দিত। এখন তো আপনার গুম খুম কমিশনের লোকও ভয় আছে। এখন আবার গুম খুম কমিশনের চেয়ারম্যান করছে জেনারেল ফজলুরে, মেজর জেনারেল ফজলু, ফ্রিডম ফাইটার, উনি নাকি আবার শুনলাম দিনাজপুরে একসময় ছাত্রলীগের সভাপতি না আওয়ামী লীগের সভাপতি ছিল, এখন এটাও আবার বলতেছে। এখন যাব কোথায় আমরা? এখন আপনি সব জায়গায় আপনি, মানুষ তো পারফেক্ট পাবেন না, মানুষের মধ্যে কিছু ভুল ত্রুটি থাকবে, কেউ তো আর ফেরেশতা না। এই জন্য হয় কি, একটা মানুষের পারফরমেন্সটা কেমন, জেনারেল ফজলু তার চাকরি জীবনে সৎ মানুষ ছিল, আমরা জানি। সে কাদেরিয়া বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করে যখন 15 আগস্টের পরে তা কাদের সিদ্দিকে চলে যায়, আমাদের বিডিআর কে মেরেছে অনেক, আমাদের অনেক ক্যাম্পে হামলা করেছে, আমাদের আর্মি অফিসার ক্যাপ্টেন সাহেব মারা গেছে। এখন কাদের সিদ্দিকি তো আজকে জাতীয় নেতা, এখন তার হয়তো ওই সময় ভুল ছিল, অনেক কিছু ছিল। সুতরাং আমাদের যত কাজই আমরা করি আপা, আমরাকে পজিটিভ হতে হবে, ভুল ত্রুটি হবে, অ্যাক্সিডেন্ট হবে, তদন্ত হবে, আর এই তদন্ত যাতে আবার তদন্তর পরে যেটা আবার দেখা যায় হারিয়ে যায়, আরেকটা ঘটনা ঘটে, আবার এটার খবর নেই, আবার ওটা তদন্ত শুরু হয়, তদন্ত কে করবে? এই জন্য আমরা এটা পাবলিক যাতে জানতে পারে, আমাদের ট্রান্সপারেন্ট হওয়া উচিত। আপনি দেখেন যখন আপনি জন মেজরের বিচার হলো ইরাক অ্যাটাক নিয়ে, ওয়েপন্স অফ মাস ডিস্ট্রাকশন, আপনার মনে আছে, টিভিতে লাইভ দেখাচ্ছিল, তাকে যখন কোশ্চেন করে, হ্যাঁ, তখন আমরা সারা পৃথিবী দেখছে জন মেজরকে কিভাবে কোশ্চেন না, ওইয়াকে আপনার ওই যে জন টনি ব্লেয়ারকে আপনার মনে আছে না আপা, ওই যে লাইভ দেখাচ্ছিল একেবারে লাইভ। তা আমরা বলবো আমরা যেন সবকিছুতে ট্রান্সপারেন্ট থাকি, আর নানা ষড়যন্ত্র হবে, ষড়যন্ত্র ছাড়া কখনোই রাজনীতি থাকে না, দেশ থাকে না। আর পাশে যখন ভারতের মতো একটা দেশ থাকবে, ষড়যন্ত্র থাকবে না, এটা হয় না। ভারতের হাজার হাজার এখানে লেসপেন্সার আছে, এজেন্ট আছে, আমলাদের মধ্যে আছে, আমাদের কামলাদের মধ্যে আছে, সব জায়গায় আছে, রাজনীতিবিদদের মধ্যে আছে, ছাত্রদের মধ্যেও আছে। আমরা যে সিরাজুল আলম খানের কথা বলি, এত বড় ব্রিলিয়ান্ট একটা মানে আমাদের যারা আমরা দাদাভাই বলে ডাকতাম, সিরাজুল আলম খান, ব্রেইন চাই, যার ব্রেইন মানে মগজ বোধহয়, আইকিউ বোধহয় বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে বেশি যাদের আইকিউ, তার মধ্যে সে একজন। সেই লোকটা এতদিন
ছিল, মারাও গেল, কিন্তু অনেক কিছু জানতো, কিছুই লিখে যায়নি। কেমন যেন উনি গোপনে ইয়েতে চলে গেল, রাজনীতির বাইরে চলে গেল। আসলে আমাদের উচিত, যেমন ধরেন ডক্টর কামাল হোসেন, উনি অনেক কিছু জানে, বঙ্গবন্ধু 71 থেকে অনেক কিছু জানে, ওনাদের কাছ থেকে কিছু লেখা আসা উচিত। যেমন আমাদের যে খন্দকার, যে একে খন্দকার, উনি একটা বই লিখছিল, বইয়ের মধ্যে উনি সত্য কথা তুলে ধরছে, পরে ওনাকে কিভাবে কর্নার করা হলো, কিন্তু ইতিহাস তো রয়ে গেল, এবং জাতি সম্মান করবে, জাতির নিরপেক্ষ জিনিস জানা উচিত, সত্য জানা উচিত। আপা, এইটা আমি মনে করি। অসংখ্য ধন্যবাদ।